এনকেটিভি বাংলায় ভোটের ওয়েভ উঠেছে, ওয়েভ মানে ঢেউ। আর এই লোকসভার লড়াইয়ের ভোট ওয়েভ নিয়ে আমি আজ বাঁকুড়ায় কোথায়? বাঁকুড়ার সিমলাপালে, কারণ বাঁকুড়ার সিমলাপালে এই মুহূর্তে আমি একা নেই, আমার সঙ্গে রয়েছে তৃণমূল, বিজেপি, সিপিএম, প্রতিটা দলের সমর্থকরা, এবং তারই সঙ্গে আজ এনকেটিভি বাংলায় আমি ইলমাস সৈয়দ আপনাদের সঙ্গে একটাই ইস্যু নিয়ে একটাই ডিবেট। এবার বাঁকুড়াতে কার দিকে পাল্লা ভারী? বিজেপির দিকে, বামেদের দিকে, নাকি তৃণমূলের দিকে? বাঁকুড়ায় গত 5 বছরে কি হলো? আদৌ কিছু হলো নাকি কিছুই হয়নি? আগামী 5 বছরে কি হবে? আগামী 5 বছরে যে প্রতিশ্রুতি শুনছেন সেগুলো প্রতিশ্রুতি নাকি জুমলা উভয় পার্টির? বামেরা আদৌ ফিরতে পারবে? 34 বছরের যে দগদগে ঘা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে রয়েছে সেটাকে টপকে ফিরতে পারবে? দুর্নীতির অভিযোগ তো এদের বিরুদ্ধেও রয়েছে, দুর্নীতির অভিযোগ নেই এদের বিরুদ্ধে বলছে বামেরা। সেটাই কি এবার ক্রাক্স পয়েন্ট হবে? আজ এই নিয়েই আলোচনা, একটু অন্যরকম, আজকে একটু ছক ভাঙা। আজ যারা আছেন আসুন আলাপ করি। বিজেপির পক্ষ থেকে আলোক মহান্তি। বেশ, আর আপনার পদ? আমি মন্ডল সভাপতি আছি। বেশ, নমস্কার। বামেদের পক্ষ থেকে কৌশিক পাইন, সিপিআইএম এরিয়া কমিটি মেম্বার। বেশ, নমস্কার। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি ফাল্গুনী সিংহবাবু, সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। বেশ, ফাল্গুনী বাবু আপনাকে দিয়ে শুরু করি। মানুষ তৃণমূল কংগ্রেসকে এইবার লোকসভায় কেন ভোট দেবে? আমাদের যিনি এবার প্রার্থী দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই অরূপ চক্রবর্তীর হাত ধরে অনুন্নত বাঁকুড়া আজকে উন্নয়নশীল বাঁকুড়ায় পরিণত হয়েছে। আপনাকে একটা তথ্য দিয়ে দিই, গত 3 বছর তিনি এই এলাকার বিধায়ক। প্রায় 300 কোটি টাকার রাস্তা এই এলাকার সংস্কার পুনর্নির্মাণের কাজ তিনি করছেন। তার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে লাইট বসানো থেকে পুকুরের ঘাট করা থেকে আলো দিয়েছেন, পুকুর ঘাট দিয়েছেন, সব ঠিক আছে। লোকসভার ভোট তো শুধু একটা জায়গার একজন বিধায়কের নিজের এলাকার উন্নয়ন নিয়ে হয় না, গোটা বাঁকুড়া ভোট। গোটা বাঁকুড়া জেলার রূপকার আজকে ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছেন নিজের জমি দিয়ে। গোটা বাঁকুড়া জেলার তিনি সভাধিপতি থাকাকালীন বাঁকুড়া জেলার ডেভেলপমেন্টের রোড ম্যাপটা তৈরি করেছেন। তার জন্য আপনাদের ভোট দেবে? নিশ্চয়ই। বেশ, ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নয়নের স্বার্থেই মানুষ ভোট দেবে বলছে তৃণমূল, এবং তৃণমূলকেই ভোট দেবে। বিজেপি বলেছিল আপকি বার 200 পার, 71 গিয়ে আটকে গেলেন। এবার আপনারা 400 বলেছেন অল ইন্ডিয়া লেভেলে, কিন্তু বাংলার লেভেলে প্রথমে অমিত শাহ বললেন 35, তারপর নরেন্দ্র মোদী বললেন 42, তারপর অমিত শাহ বললেন 30+। আপনাদের নিজেদের নেতৃত্বের কাছেই সংখ্যাটা কমে গেল, তারপর মানুষ কেন আপনাদের ভোট দেবে? প্রথমেই বলি, আপনারা এই জায়গায় একটা ভুল কথা বলছেন। কারণ মোদিজি কখনোই বলেননি যে পশ্চিমবাংলায় আমরা 42টা সিট জিতছি। আপনারা এটা ভুল তথ্য দিচ্ছেন। আগে জনসভা থেকে উনি নিজে বলেছিলেন ইসবার বাঙ্গাল মে 42 চাইয়ে। যদি আপনি না জানেন সেটা আপনার ভুল তথ্য হতে পারে। এইবার চাইয়ে আর হোগা ইসকা তফাৎ है ভাই। বেশ, বাঁকুড়ার মানুষজন আপনাদের কেন ভোট দেবে? বাঁকুড়ার মানুষ ভারতীয় জনতা পার্টির কাজকর্ম দেখে ভোট দেবেন, মোদিজিকে দেখে ভোট দেবেন। বাঁকুড়ায় সুভাষ সরকার এমপি হওয়ার পরে আপনারা খবর নিয়ে দেখতে পারেন, গোবিন্দনগর যে মেডিকেল কলেজ, সেখানে আমরা 150 কোটি টাকা কেন্দ্রীয় সরকার থেকে দিয়েছি। আমাদের যে বেনারস থেকে কলকাতা রাস্তা 35,000 কোটি টাকা স্যাংশন হয়েছে, এবং তালনাংড়া থেকে দুর্গাপুর 6,000 কোটি টাকা রাস্তা স্যাংশন হয়েছে। এমপি যে শুধুমাত্র বাড়িতে বাড়িতে এসে গ্রামে গ্রামে টিউবওয়েল করবেন সেটা নয়, এই ডেভেলপমেন্ট কাজগুলো হচ্ছে এমপির কাজ। এর সাথে সাথে তিনি প্রতিটা অঞ্চলে 18 লক্ষ টাকার কাজ করেছেন, এবং সেই কাজগুলো এখন চলছে। এই জন্যই ভারতীয় জনতা পার্টিকে এই বাঁকুড়ার মানুষ ভোট দেবেন। বেশ। এবার বামেদের কাছে একটাই প্রশ্ন, 34 বছরের রাজনীতিতে আপনাদের নিশ্চয়ই অনেক ভুল ছিল, সেই ভুল সংশোধন করে আপনারা বলছেন এবার মানুষ আপনাদের ভোট দেবে, কারণ আপনারা রুটি রুজির কথা বলছেন, মানুষের পেটের ভাতের কথা বলছেন। মানুষ শুনছে? অবশ্যই শুনছে। ভোট দেবে। কেন ভোট দেবে? অবশ্যই ভোট দেবে, কারণ আমরা এবারে যে ভোটে যাচ্ছি এটা রাজ্যের ভোট নয়, এটা দেশের ভোট, সংবিধান বাঁচানোর ভোট। গত 5 বছর আমাদের এলাকায় একজন সাংসদ ছিলেন, তার আগের 5 বছরও আমাদের এলাকায় একজন সাংসদ ছিলেন। গত 5 বছর বিজেপির সাংসদ ছিলেন ডক্টর সুভাষ সরকার, তার আগে লোকসভাতে প্রার্থী ছিলেন মাননীয়া মুনমুন সেন। মানুষ এখানকার দেখেছে মুনমুন সেন প্রার্থী জিতে যাওয়ার পরে কোথায় ছিলেন, কোথায় কাজ করেছিলেন, তারপর মানুষ বিশ্বাস বুঝলাম, সে তো তৃণমূল এবং বিজেপির আপনারা ফল্ট দেখালেন। আপনাদের কেন দেবে ভোট? আমরা এইবার বলেছি, আমরা মানুষকে বলেছি এবার সংবিধান বাঁচানোর ভোট। জমি মানে জঙ্গলের অধিকার যেটা দেশের সরকার খর্ব করছে,
সেই খর্বটা আমরা বলছি ফিরিয়ে দেবো। আমরা বলেছি এই যে বেকারের যে এই বেকারের যে 2 কোটি করে বিজেপি সরকার বলেছিল দেবো, তারা দেয়নি, আমরা বলেছি দেবো। যত 30 লক্ষ শূন্য পদ আছে রাজ্যে, এই রাষ্ট্রে, সেই পদে আমরা চাকরি দিয়ে দেবো। আমাদের এই একই কথাগুলো, বেশ, এই একই কথাগুলো তো আপনারাও বলেছেন, এই একই কথা তো আপনারাও বলেছেন, চাকরির কথা তো আপনারাও বলেছিলেন। বছরে 2 কোটি, 10 বছরে 20 কোটি, আপনারা বলেছিলেন ডবল ডবল চাকরি। উল্টে আমরা কি দেখলাম? আমরা দেখলাম পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সার্ভে বলছে শিক্ষিত বেকারের সংখ্যাটা সবচেয়ে বেশি। তারপরও যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ, তরুণ প্রজন্ম, যাদের ভোট এবার অনেক বেশি, 18+, যাদের ভোট অনেক বেশি, আপনাদের কাছে আসবে? আমি জানি না আপনি কোন পরিসংখ্যান থেকে তথ্যটা বলছেন, কিন্তু ভারত সরকারের পরিসংখ্যান বলছে 84% বেকার। আমাদের এখানে অন্যান্য অনেক রাজ্যের তুলনায় বেকারত্বের হার অনেক কম। না, অন্যান্য রাজ্যের তুলনায় কম, হ্যাঁ, কোথাও 64 হলে হয়তো আপনার এখানে 14, কিন্তু 14 তো রয়েছে। সেই 14টাকে পূরণ করবেন কিভাবে? আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সরকার পরিকল্পনা করেছেন, ডেভেলপমেন্টের যে রোডম্যাপ, মূলত একটা কথা আপনাকে মানতেই হবে, নোটবন্দির ফলে ছোট এবং মাঝারি মাপের ব্যবসা এবং পুঁজিপতিদের যে কারবার ছিল, যেটাতে সবচাইতে বেশি এমপ্লয়মেন্ট জেনারেট হয়, সেটা শেষ হওয়ার মুখে। কেন এটা কার জন্য? এটা কার দায়? কে দায়ী এটার জন্য? সেন্টার? নিশ্চয়ই, এটা একটা রাজ্যে রাজ্যে শিল্প কটা এলো বলুন তো? দেখুন, ঠিক আছে, আমি সেন্টারের কাছে যাবো, আমার কাছে সেন্টারের জন্য এক রাজ প্রশ্ন আছে, একটু রাজ্যের কাছ থেকে শুনতে চাই। রাজ্য এই যে একবার একটা শিল্প সম্মেলন করেন, কোটি কোটি টাকা খরচা হয়, স্পেনে গিয়ে আপনারা ফুটবল খেলা করলেন, সেখান থেকে সৌরভ গাঙ্গুলি নাকি একটা স্টিল প্ল্যান্ট করবে, কোথায় এগুলো? কোথায়? সব কি পেপারে? আপনি অপেক্ষা করুন, দেখতে পাবেন। আর একটা কথা বলি, বিষয়টা হচ্ছে যে সারা পৃথিবীতেই এই মুহূর্তে মানে করোনা উত্তর পরিস্থিতিতে শিল্পায়নের ক্ষেত্রে গতি নেই। আপনারা যে এই 5 ট্রিলিয়ন ইকোনমি নাকি আমরা তো বলছি না, মানে বিজেপির লোকেরা বলছেন, তো আপনার মনে হচ্ছে আমি বিজেপির লোক? না, না, আপনাকে কেন মনে হবে? আমি বলছি বিজেপির লোকেরা বলছে কেন্দ্র সরকার যেটার ভোট সেটা নিয়ে কথা বলুন। তো সেখানে সেই 5 ট্রিলিয়ন ইকোনমি যেখানে যাচ্ছে, সেখানে বলুন তো কোটা ইন্ডাস্ট্রি তৈরি? খুব 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 ভালো পয়েন্ট তুলেন, 5 ট্রিলিয়ন ইকোনমি, এই কথাটা বারবার শুনছি। বাজেটের দিন শুনলাম নির্মলা সীতারামন বললেন, বারবার নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি বলেছেন 5 ট্রিলিয়ন ইকোনমি। আমার প্রশ্ন হচ্ছে 5 ট্রিলিয়ন ইকোনমি তো হবে, রোড ম্যাপটা কি? একটা তো মানচিত্র লাগে যে এভাবে আমরা পৌঁছবো 5 ট্রিলিয়নে, মানচিত্রটা কই? মানচিত্রটা হচ্ছে আমরা 2014 সালে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, তখন আপনারা একটু খবর নিয়ে দেখবেন, তখন আমরা অর্থনৈতিক দিক দিয়ে 11 নম্বরে ছিলাম। আজকে মোদিজির 10 বছরের সুশাসনে আমরা সেই জায়গায় 5 নম্বরে গিয়ে পৌঁছে। এক মিনিট, এখানে আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে এই তথ্যটা আপনি কোথায় পেলেন? এই তথ্যটা তো বিশ্বে কেউ দিচ্ছে না, আপনি কোথা থেকে পেলেন এই তথ্যটা যে আমরা নাম্বার 5 ইন দি এন্টায়ার প্লেস? কে বললো আপনাকে এই তথ্য বিশ্বের কাছ থেকে আমরা পেয়েছি। এই তথ্য যেটা ওয়ার্ল্ডের যারা এগুলা ইনভেস্টিগেশন করেন, যারা এগুলা করেন, তাদের কাছ থেকে এই তথ্যটা পেয়েছি। তো আমি একটা প্রশ্ন বলতে চাই, আমরা 13 বছর ধরে দেখে আসছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর একটা বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন করেন, সেখানে 5 স্টার হোটেলে বড় বড় নেতা মন্ত্রীরা স্পেনেও হয় এবং সেখানে 300 বিদেশেও হয় 330 কোটি টাকা খরচা হয়, বড় বড় শিল্পপতিদের ভুরি বোঝ হয়। এবং শিল্প সম্মেলন শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে এবছর পশ্চিমবাংলায় 2 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হবে। এটা 13 বছর ধরে আমরা শুনে আসছি, কিন্তু আজ পর্যন্ত পশ্চিমবাংলায় 1 টাকারও শিল্প তিনি বিয়োগ করতে পারেননি। ঠিক কথা। কিন্তু প্রায় 60 থেকে 70 হাজার ছোট বড় কলকারখানা তিনি বন্ধ করে দিয়েছেন। বেশ, এটা তো শুনলাম। আরে কিন্তু আমার একটা প্রশ্ন আছে, তাহলে 5 ট্রিলিয়ন ইকোনমিতে আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এই করে ওই করে এই করে, শিল্প হয়নি। আমার বক্তব্য হচ্ছে 5 ট্রিলিয়ন ইকোনমি করার জন্য আপনার যেটা দরকার, আস্তে 5 ট্রিলিয়ন ইকোনমির জন্য আপনার দরকার 3টে প্রজেক্ট আপনারা লক করেছিলেন। মেক ইন ইন্ডিয়া আপনারা করলেন, স্টার্ট আপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া। স্টার্ট আপ ইন্ডিয়াতে এই মুহূর্তে ভারতবর্ষের কতগুলো ইউনিকর্ন পার্টি রয়েছে, ইউনিকর্ন কোম্পানি কতগুলো রয়েছে বলুন? ইউনিকর্ন মানে 100 মিলিয়ন প্লাস বিলিয়ন টার্নওভার কোম্পানি কতগুলো রয়েছে? ভারতীয় ইউনিকর্ন কোম্পানি কটা? এই মুহূর্তে হয়তো সংখ্যাটা আমার ঠিক মনে নেই, তবে সেটা 1000-এর উপরে হবে। কি কথা বললেন? তিনটে না কথা বললেন? তিনটে আছে। বললেন 1 বিলিয়ন, যেটা ইকুয়ালস টু ইউনিকর্ন কোম্পানির সংখ্যা এই মুহূর্তে ভারতবর্ষে মাত্র 3টে, তার বাকিগুলো শাটডাউন হয়ে গেছে। বেশ, ইকোনমিক্যালি আমরা 5 ট্রিলিয়ন হব, কিভাবে হব? আই ওয়ান্ট টু সি আ রোড ম্যাপ। 5 ট্রিলিয়ন মানে কতগুলো শূন্য হয় এটা অর্ধেক মানুষ জানে না, তারা বলছে 5 ট্রিলিয়ন হবে।
এটা যে রোড ম্যাপটা বলুন, রোড ম্যাপ এই মুহূর্তে আমাদের আমার পার্টি বলেনি কোথাও, যে পার্টি বলেছে যে পার্টি বলেছে তার দায়িত্ব এটা। আমরা শুধু এটা বলবো, এই দুটো দল দুজনের বাইনারি আপনারা যারা করছেন মিডিয়া, আমরা শুধু বাহ, এই বাহ, বক্তব্য বলতে চাইছি যে এই যে কথাগুলো আমরা বলবার চেষ্টা করছি যে 100 দিনের কাজ দুটো দল, ওরা একজন বলছে ওরা দেয়নি, একজন আমি 100 মিলিয়নে আসবো। আমি একটা ইকোনমিক্সটা বুঝতে চাই। ওয়ান্ট অ্যান্ড সাপ্লাই মানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এতে ভারতের অর্থনীতি চলে, আজ না সারা জীবন ধরে চলে। এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ে দেখা যাচ্ছে ইন্ডিয়া কিছু কিছু ক্ষেত্রে, ভারত কিছু কিছু ক্ষেত্রে সাপ্লাইয়ে হেভি আর কিছু কিছু ক্ষেত্রে ডিমান্ডে হেভি। সাপ্লাইয়ে হেভি হলে বলে হচ্ছে এক্সপোর্ট, আর ডিমান্ডে হেভি হলে বলে ইম্পোর্ট। ইম্পোর্ট এক্সপোর্ট ট্রেড রেশিও গত 10 বছরে কত বাড়ালেন? প্রায় 8 থেকে 8.5% মতন বৃদ্ধি পেয়েছে। জেনে বলছেন? হ্যাঁ, জেনে বলছি। কোন দেশের কোন জিডিপি নয়, এবং growth rate- জিডিপি নয়, জিডিপি বলতে নয়, দেন। ট্রেড রেশিও। ট্রেড রেশিও 8.5% বৃদ্ধি পেয়েছে। ট্রেড রেশিও 8.5% বৃদ্ধি পেয়েছে, আপনি তথ্য নিয়ে দেখুন। ট্রেড রেশিও 8.5% বৃদ্ধি পায়নি, আমি তথ্য না দেখেই বলছি, কারণ এটা আমরা জানি। হ্যাঁ, জিডিপি যেটা আপনি বললেন সেইটা এই ফিগার, ওটা জিডিপির ফিগার। যদিও এখনো 8-এ যায়নি, আমরা 7-এর কাছাকাছি আছি, 7-এর কাছাকাছি আছি, এখনো 8-এ যায়নি, পৌঁছে যাব। এবার আমার বক্তব্য হচ্ছে একটা দেশের ট্রেড রেশিও বাড়ানোর জন্য প্রতিটা রাজ্য সমানভাবে দায়িত্বশীল। আজকে দেশ অল ওভার উঠবে, আজকে দেশ ওভারঅল উঠবে যখন রাজ্য তথ্যগুলোতে উঠবে। আমার কাছে প্রশ্ন, রাজ্য এই মুহূর্তে ট্রেড বাড়ানোর জন্য কি কি করলো? এক্সপোর্ট ইম্পোর্ট করানোর জন্য আপনি কি কি করলেন? আপনি একটা কথা বলুন, যে রাজ্যগুলো সম্মিলিতভাবে স্টেট কি কি করলো? আমি বলতে দিন। আপনি কত করলেন ট্রেড? সম্মিলিত, আপনি রাজ্যগুলোর কথা বলছেন তো, কেন্দ্রেরও তো দরকার, সব রাজ্য কেন্দ্র ঠিক 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 ঠিক, কিন্তু রাজ্য অসাংবিধানিক ভাবে আমাদের 1,60,000 কোটি টাকা বাকি রেখে আমাদেরকেই বলা হবে আপনাদের ট্রেড এক্সপোর্ট কত উঠলো। অর্থাৎ সেন্টার দেয়নি বলে আপনারা তুলতে পারেন না, আমরা যতটা চেষ্টা করেছি একটা ছোট রাজ্য হিসাবে, এত পপুলেশন ডেনসিটি, আমরা সেটা চেষ্টা করেছি, কিন্তু বাস্তব এটাতে সেন্ট্রালেরও সহযোগিতার দরকার ছিল, এটাতে সেন্ট্রালের সহযোগিতার দরকার, কারণ পশ্চিমবাংলাটা তো ভারতবর্ষের বাইরে নয়। নরেন্দ্র মোদীর এমন অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। বিজেপি বলছে যে আমাদের ট্রেড রেশিও বাড়বে কি করে, স্টেট সাপোর্ট করছে না, স্টেট বলছে সেন্টার সাপোর্ট করছে না। যাক, অল ওভার দেখলাম, অল ওভার তথ্য বলছে না ট্রেডে না ইকোনমিতে দেশ অগ্রগতি করেছে। ভালো জায়গায় হয়তো আসতে পারি যদি প্রতিটা স্টেট এগিয়ে আসে, কিন্তু এবার আমার প্রশ্ন, এই মাটি যে মাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই লাল মাটির দেশ বাঁকুড়া, বাঁকুড়ার জন্য সুভাষ সরকার কি কি করলেন? প্রথম কথা আগে উত্তরটা দিই, যে রাজ্যে ঘুগনি বিক্রি, কাশফুলের বালিশ, চা যদি শিল্প হয়, সেই রাজ্যে স্ট্যাটিস্টিক দিয়ে ভোটের গল্প তবে যে দেশের প্রধানমন্ত্রী বলে আসতে, যে দেশে প্রধানমন্ত্রী বলেন চার পাকোড়া, প্রধানমন্ত্রী আরাধার চার পাকোড়া কি করে হয়? আপনি আমার কথা দাঁড়িয়ে যদি বাজেট হয়, সে রাজ্যে স্ট্যাটিস্টিক্যাল কিসে দাঁড়িয়ে মিলে হেঁটে কে করছে, কে? মমতা ব্যানার্জি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করে, সেই রাজ্যে statistical মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করে। উনি বোধহয় দিদির বাড়িতে গিয়েছিলেন দেখতে, আমার জানা নেই উনি যদি গিয়েছিলেন, দিদি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করে কিনা। আচ্ছা বেশ, এবার পয়েন্টে আসি, বাঁকুড়াতে আসবো। হ্যাঁ বলুন। আমরা অমিত মিত্রের মতো অর্থনীতিবিদদেরকে নিয়ে এসে অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা, নির্মলা সীতারামন অত্যন্ত ভালো অর্থনীতিবিদ, আর এরা শক্তিকান্ত দাসের মতো লোককে রিজার্ভ ব্যাংকের গভর্নর করে দেশের অর্থনীতিকে তোলা নিতে নিয়ে। আচ্ছা বেশ, এবার পয়েন্টে আসি, একটা লোক আছে, মাঝে একটা লোক আছে। এবং আপনাদের কাছেই আসবো, মাঝের লোকটার কাছেই আসবো। সুভাষ সরকার এবং মুনমুন সেন বলছি ওটা পরে বাঁকুড়ার বলি, জন্য কি করবেন? তার আগে হাঙ্গার ইন্ডেক্স বলবেন তো? পশ্চিম বাংলাকে আমরা বলতাম মদের গর্ব বাংলা, এই আজকের আলোচনা দেখে মনে হচ্ছে মদের গর্ব বাংলা, মানে মদ? এত মদ বেড়েছে যে মদের গর্ব বাংলা মনে হচ্ছে। কেন বলছেন? আর আলোচনা দেখলেই তো বোঝা যাচ্ছে মদের গর্ব বাংলা, এখন আর মদের গর্ব বাংলা নয়, বাংলাটা হয়ে গেছে মদের গর্ব। এই আলোচনা দেখলে, আপনি আলোচনা দেখুন, দেখলে খানিক বুঝতে পারবেন এটা আলোচনা হচ্ছে জয় বাংলা আর জয় শ্রীরাম। এখন পশ্চিম বাংলার অবস্থা হচ্ছে এই জায়গায় গেছে। পশ্চিম বাংলার আলোচনা এটা হচ্ছে না যে আগামী দিনে আমাদের শিক্ষিত ছেলেরা কোথায় যাবে, পশ্চিম বাংলায় এটা আলোচনা হচ্ছে না যে আমাদের নারীদের সুরক্ষা সন্দেশকারীর মতো দুঃসম্মান হবে কিনা, এটা ভাবে পশ্চিম বাংলার মানুষ ভাবছে না যে আমাদের নারীদের সুরক্ষা কোন জায়গায় গেছে। আমাদের আলোচনা বেশ বাঁকুড়ার সুভাষ সরকার
সুভাষ সরকার গত 5 বছরে কি কি করলেন? আমি প্রথমেই তো বললাম সুভাষ সরকার 5 বছরে প্রথমেই বললাম তো আপনাকে যে 150 কোটি টাকা। তাহলে কেন বামফ্রন্ট বলছে কিচ্ছু আপনারা আমি যে করেনি? কথাটা বলছি, আমার বিরোধী দলের সভাপতি মাননীয় বললেন যে অমিত মিত্রের মতন অর্থনীতিবিদকে এনেছেন। তা আমি একটা তথ্য দিচ্ছি, যখন ওনারা 2011 সালে পশ্চিমবাংলার ক্ষমতায় এলেন তখন মোট আমাদের ঋণ ছিল 1,92,000 কোটি টাকা। আজকে বর্তমানে সেই ঋণ 6,50,000 কোটি টাকা গেছে। সেই ঋণটা কি করে হলো? আর আমি বলছি ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করুন যে ভারতবর্ষের সরকারে মোদী আসার সময় কি ঋণ ছিল, আজকে কি জায়গায় নিয়ে গেছে। দেশের ঋণ কত? দেশের ঋণ বাম বলছে দেশের ঋণ কত? দেশের ঋণের কোনো তথ্য আমার কাছে নেই, সেটা ওনারা নিজের মন গড়া তথ্য। আচ্ছা বেশ, বাংলা ঋণে জর্জরিত, কিভাবে উন্নয়ন হবে? বাংলা তো ঋণে জর্জরিত বিজেপি বলছে। 5 ট্রিলিয়ন ইকোনমির রহস্যটা বলে দিই আপনাকে। দেশ 70 বছরে 70,000 কোটি টাকা ঋণী ছিল। আজকে 10 বছরে সেটা 2,200 গুণ বৃদ্ধি পেয়েছে। 200 কত জনসংখ্যাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ঋণ করে ভারতবর্ষকে 5 ট্রিলিয়ন ইকোনমিতে বানানোর স্বপ্ন নরেন্দ্র মোদী দেখছিলেন। আচ্ছা আচ্ছা, অর্থাৎ না আছে চাকরি, তৃণমূল বলছে আরে শুনতে হবে তো, আপনি শুনলেন কি বলেছে? বলুন। তৃণমূল বলছে না আছে চাকরি, না আছে বাকরি, পুরো ঋণ নিয়ে 5 ট্রিলিয়নের স্বপ্ন দেখছে। আচ্ছা, চাকরির কথা যদি বলেন তাহলে একটা লজ্জার বিষয় দেখুন, একটা এসএসসির মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেখানে তৃণমূল কংগ্রেস পরিচালিত এসএসসি বোর্ড নিজেরা স্বীকার করছে যে আমরা 7,300 অযোগ্যকে চাকরি দিয়েছি টাকা নিয়ে। এটা সুপ্রিম কোর্টে হলফনামা দিচ্ছে। ঠিক কথা। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসি স্বীকার করে নিচ্ছে কার্যত 8,000 ভুয়ো চাকরি। কি বলবে? দেখুন, আমাদের যদি ভুল হয়ে থাকে, ব্যবস্থাপনায় কোথাও না কোথাও ত্রুটি নিশ্চয়ই ছিল, কিছু না কিছু ত্রুটি আমরা স্বীকার করি। স্বীকার করলেন তো 8,000 ভুয়ো চাকরি। না, 7,000 ভুয়ো চাকরির তথ্যটা উনি কোথা থেকে পাচ্ছেন জানি না। না, এটা সুপ্রিম কোর্টে হয়েছে, এসএসসি বলেছে। সংখ্যা এখন চিহ্নিত হয়নি দাদা, সংখ্যা এখনো নির্দিষ্টকরণ হয়নি, হয়েছে এবং সেটা নিয়ে তদন্ত চলছে। কিন্তু যেভাবে ওনাদের প্রার্থী একটা প্যানেলকে বাতিল করে দিয়ে চলে গেছিলেন এবং সেই সেম আপনি জাস্টিস, রিটায়ার্ড জাস্টিস গঙ্গোপাধ্যায়ের কথা বলছেন? বলতে চাই না, কি নাম যেন, কি গোখরা সাপ না কেউটো সাপ, কি না, ওনার নাম জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চন্দ্রবড়া। তো যাই হোক, উনি করে দিয়ে গেছিলেন। আপনি বলুন তো, ভারতবর্ষের সংবিধান কবে এই কথা বলেছে যে একজন দোষীর জন্য 1,000 জন নির্দোষের সাজা পাবে? মামলা তো আপনারা করেছিলেন, তাই আপনাদের কাছ থেকে উত্তর চাইবো। প্রথম কথা, এটা ভুল। মামলা আমরা করিনি, যারা চাকরি প্রার্থী তারা করেছিল। মামলায় যারা লড়ছিলেন যে তারা বামপন্থী। আমাদের বামপন্থী, এটা আমাদের গর্ব। মামলা আমরা করিনি, চাকরি প্রার্থীরা করেছিলেন। এইমাত্র লোকসভাপতি বললেন যে একজনের জন্য কেন বাকিরা যাবে। আমি বলছি এই কথা তো স্বীকার করেছে এসএসসি বোর্ড যে ওরা দুর্নীতিগ্রস্তদেরকে নিয়েছিল। এটা কি নিতে পারেন? কেন এখনো পর্যন্ত এসএসসি যে বোর্ড স্বীকার করছেন তার জেল হয়নি? কেন এখনো এসএসসি বোর্ডের প্রেসিডেন্টের জেল হলো না কেন? আর পদ্ধতিটা শুনে রাখুন, যত নেতার মেয়েরা ছিল তাদের জামাই করার জন্য চাকরি দেওয়া হতো সিপিএম এর আমলে। আপনি জানেন করার জন্য? এই তথ্যটা জানেন? চিরকুটে চাকরি। আমি বলি, আমার বাবা, এইখানে সব দলের লোকরা জানেন, আমার বাবা হোল টাইমার ছিলেন। আমার 2 দিদি, আমার কোনো জামাইবাবু চাকরি করেন না। ওই যে ভদ্রলোক বলছেন, ওই তৃণমূল, তার বাবা আমাদের সিপিআইএম এর পক্ষে ছিলেন, তাদেরও কেউ চাকরি পায়নি, আমার মেয়েরাও চাকরি পায়নি। বিজেপির কেউ যদি বলে যে আমরা চাকরি করেছি, এ কথা সর্বৈব মিথ্যা কথা। আমরা বলছি বাম আমলে চিরকুটের চাকরি, এগুলো যারা বলছে তাহলে তারা এখনো পর্যন্ত সরকারে থেকে আমাদের নেতাদের জেল। আচ্ছা, বলছি বামফ্রন্ট চিরকুটে চাকরি করেছে কি করেনি? বামফ্রন্ট চিরকুটে চাকরি করেছে কিনা, বামফ্রন্ট কি করছে না করছে ওলি আমার কোনো মাথা ব্যথা নেই। আমি যেটা কথাটা বললাম যে ওই যে 8,300 জনের চাকরি, কোথাও 10 লাখ, কোথাও 12 লাখ টাকা নিয়েছেন, সেই টাকা পার্থ অর্পিতা একটা সিন্ডিকেট তৈরি করেছেন। সেই টাকার ভাগ যে কালীঘাটের টালির চালা পর্যন্ত যায়নি, তার কোনো প্রমাণ আছে কি? তার কি কোনো প্রমাণ আছে? প্রাক্তন শিক্ষামন্ত্রীর একজন কাছের লোকের বাড়ির নিচ থেকে টাকা উদ্ধার হলো, কিভাবে হয়? তো তদন্ত তো চলছে, বেরিয়ে আসুক, সেটা বোঝা যাবে, বিচারাধীন বিষয়, আমি বলবো না। আমার একটা প্রশ্ন, ভোটটা কি রাজ্য সরকারের হচ্ছে? আমরা যেদিন রাজ্য সরকারের ভোটে যাব, রিপোর্ট কার্ড হাতে নিয়ে যাব। বলুন, ওই বন্ধু যে বললেন যে আমরা প্রত্যেকটা অঞ্চলে 18 লক্ষ টাকার কাজ করেছি, সিমলাপাল অঞ্চলে কি করেছেন একটু বলুন। সিমলাপাল অঞ্চলে বিজেপি কি কাজ করেছে জানতে চাইছে তৃণমূল।
সিমলাপাল অঞ্চলে বিজেপি কি কাজ করেছে? সিমলাপাল অঞ্চলে আমাদের এমপি, সিমলাপাল অঞ্চলে ভারতীয় জনতা পার্টির প্রধান নেই, সিমলাপাল অঞ্চলে ভারতীয় জনতা পার্টির সমিতি নেই, জেলা পরিষদ নেই। এখানে আমাদের কি ক্ষমতা আছে? আমাদের এমপি আছে, এমপি কোনো কাজ করতে এলে এখানে সেই কাজ আমাদের করতে দেয় না। আপনি খবর নিয়ে দেখুন, সিমলাপালে আমাদের 18 লক্ষ টাকার কাজ স্যাংশন হয়ে আছে, আপনি খবর নিয়ে দেখুন, সেই কাজ আটকে রেখেছে। এই কাজ সিমলাপালে কাজ কি করে হবে? আপনারা করতে দেন না, আপনারা সাংসদকে করতে দেন না। উনি মিথ্যে বলছেন। উনার দলের, শুনুন, পঞ্চায়েত সমিতিতে উনার দলের বিরোধী দলনেতা ছিল, তাকে আমি বলেছিলাম যে আপনি যতটা টাকা আছে আপনাদের সাংসদের এলাকা উন্নয়ন তহবিলে সিমলাপালে দিন, কাজ করানোর দায়িত্ব আমার। তার জন্যই ঝগড়া, জিজ্ঞেস করুন, তিনি আজ পার্টিতে বসে আছে। ঝগড়া বলছি, ঝগড়ার জন্য আটকে গেছে সিমলাপালের ডেভেলপমেন্ট। কে? ঝগড়ার জন্য আটকে গেছে সিমলাপালের ডেভেলপমেন্ট। ঝগড়ার জন্য নয়, উনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। ঝগড়ার জন্য কাজ আমি বলছি, 18 লাখ টাকার কাজ স্যাংশন হয়ে আছে, ভোটের পরে সেই কাজ হবে। 18 লাখ টাকার কাজ স্যাংশন হয়েছে, আপনি খবর নিয়ে দেখুন। ভোটের বড় হবে। হ্যাঁ, 18 লাখ টাকা আটকে আছে, স্যাংশন হয়ে গেছে। স্যাংশন করা 18 লক্ষ টাকা, স্যাংশন করা 18 লক্ষ টাকা আপনারা আটকে রেখেছেন। স্যাংশন করা 18 লক্ষ টাকা আপনারা আটকে রেখেছেন। বলছে স্যাংশন দিয়েছেন, কাকে স্যাংশন দিয়েছেন একটু লেটারটা দেখাতে বলবেন আমাকে? একটু লেটার দেখতে চাইছে, লেটার কাকে স্যাংশন দিয়েছেন, 18 লেটার। লাখ প্রতি অঞ্চলে 18 লাখ স্যাংশন হয়ে আছে। বলছে লেটার কোথায়? লেটার কোথায় স্যাংশন হয়ে আছে দেখালে আমরা দেখিয়ে দিতে পারি। আচ্ছা, বেশ। এবার আমার খুব সহজ প্রশ্ন, এ বলছে লেটার দেখান, এ বলছে স্যাংশন হয়েছে, কেউ কাজ করেনি। মানুষ কি পেল? গোটা রাজ্যে, গোটা দেশে মানুষ হচ্ছে যে কিছুই পায়নি আমাদের সংসদ এবং আমাদের বিধায়কের কাছ থেকে। এটা নীতি হচ্ছে বদলের লড়াই। এই লড়াইয়ে আমরা যদি দেখি, গোটা দেশে দক্ষিণপন্থীর যারা এমপি হয়ে যাচ্ছে, মুনমুন সেন হতে পারে, আমাদের এখানে হচ্ছে যে সুভাষ সরকার হতে পারে, একদিনও একটা কথা আমাদের দেশের জন্য, আমাদের বাঁকুড়ার জন্য কখনো বলেনি। আচ্ছা, বেশ আমি আসবো। তার আগে যারা একটু সমর্থকরা রয়েছেন, সমর্থকরা কি বলছে? বাঁকুড়াতে কত উন্নয়ন হয়েছে? আমার একটা কথা বলবো, সবাই আস্তে আস্তে করোনা করে সবাই বলবে। করোনা কালে পরিযায়ী শ্রমিকদের টিএমসি কি করেছেন দিদি তো বলেছেন, পরিযায়ী শ্রমিক বহুত কিছু করেছি। কি আমার করে প্রশ্ন হচ্ছে, গত 5 বছরে বাঁকুড়াতে কি উন্নয়ন হলো, রাজ্য সরকার কি করলো এবং সাংসদ কি করলো? উন্নয়ন আমি ভোটের পরে দেখতে পাবেন উন্নয়নটা কি করেছেন। কি উন্নয়ন করেছে? উন্নয়ন প্রত্যেকটি পঞ্চায়েতে 18 লাখ টাকার করে স্ট্রিট লাইট স্যাংশন হয়ে আছে। উন্নয়ন কি হয়েছে? ডিএম দলদাস বিডিও আমাদের কাজগুলোকে আটকে রেখে দিয়েছে। বালি চুরি হয়েছে বাঁকুড়ায়, এগুলো হচ্ছে উন্নয়ন। ওএমআরে প্যানেলে চাকরি গেছে বাঁকুড়াতে, এগুলো আর কি হয়েছে? প্রথম কেন্দ্রীয় বিদ্যালয় স্যাংশন আমাদের করেছে। বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজে 150 কোটি টাকার ভারত সরকারের যে সুপার স্পেশালিটি হসপিটাল তারা বন্ধ করে গেছে। আগের আমাদের যে এমপি ছিল তৃণমূলের, ও 3000 কোটি টাকা যেটা রিটার্ন করেছিল কেন্দ্রে, সেই টাকাটা আমাদের সুভাষ 200 কোটি টাকা যেটা রিটার্ন করেছিল, সেই টাকাটা সুভাষ সরকার নিয়ে এসে আমাদের কাজের জন্য সাহায্য করেছে। বেশ, আর কি করেছে সুভাষ সরকার? কি করেনি? যাত্রী প্রতীক্ষালয়, জলের কল, কি করেনি? সবই তো করেছে। আচ্ছা, বেশ, মানুষ কি বলো? দক্ষিণপন্থীর যারা এমপি এমএলএ হচ্ছে সংসদ ভবনের ভিতরে, তারা পর্নোগ্রাফি ভিডিও দেখে, এটা আমি তথ্য এসেছে। আচ্ছা, বেশ, এবার জিজ্ঞেস করবো কি হলো আর কি করলো? সুভাষ সরকার কি কিছু করেছে? করোনার সময় সুভাষ সরকার ভ্যাকসিন চুরি করেছে। ভ্যাকসিন চুরি করেছে? আর অবশ্যই আর কি করেছে? একটা সেট করেছি। শুধু জুমলাবাজি করেছে, জুমলাবাজি। কোথাও কোনো টাকা স্যাংশন করেনি, কোনো চিঠি দেখাতে পারবে না, শুধু জুমলাবাজি। শুভেন্দু অধিকারীর মতো নেতা সন্দেশখালীতে মহিলাদের ইজ্জতকে বিক্রি করার জন্য 2000 টাকা 2000 টাকায় বিক্রি করেছে। একটা অপদার্থ বিরোধী দলনেতা যে একটা চক্রান্ত করে সারা বিশ্বের কাছে বাংলাকে কলুষিত করেছে, বাংলার মায়েদের অপমান করেছে, এই মানুষটাকে বাংলা পছন্দ করে না। এরা পরবর্তীকালে যদি ক্ষমতা আসে সারা দেশটা বিক্রি করে দেবে। কি করেছে সুভাষ সরকার? 5 বছরে তার এমপি টাকার হিসাব দিতে পারবেন যে তিনি কি উন্নয়ন করেছেন। এই জন্য বাঁকুড়ার মানুষ আওয়াজ তুলেছে সুভাষ সরকার আর নেই। উন্নয়নের যদি প্রমাণ দিতে পারেন সুভাষ সরকার, আমরা জুতা নিয়ে করবো। সরকারের ছবি দেখেছি, একদিনও আমরা সিমলাপালে সেইভাবে দেখতে পাইনি। আজ অরূপ চক্রবর্তী, স্যার শুনুন, অরূপ চক্রবর্তী, হ্যালো,
করোনার সময় কোথায় ছিল সুভাষ সরকার? ডন উড়াতে এসেছিল, কি কাজ করতে? ওদের ধর্ম ছাড়া কোনো উন্নয়ন নয়। ভারতবর্ষটাকে বিকিয়ে দিচ্ছে, দেশটাকে বিকিয়ে দিচ্ছে, সমাজকে বিকিয়ে দিচ্ছে, যুব সমাজকে আমাদের 100 দিনের টাকাগুলো নিয়ে ফুর্তি করে ঘুরে বলছে সমস্ত গরিবের 100 দিনের বিজেপি যে মেয়েটা 2000 টাকা বৃদ্ধি হয়েছে, যে মেয়েটা দিনের টাকাগুলো বিজেপির লোক নিচ্ছে, যে মেয়েটা 2000 ভাই এদিকে আয়। এই ভাই নর্মাল পাবলিক, একটু শুনতে হবে। আপনারা সবাই সবকিছু বললেন। এই ভাই ও কোনো রাজনৈতিক দল করে না, তাই তো? করে না তো? এই করে কোন দল করে বলতে হবে। যদি বলো করো তাহলে বলতে হবে কোন দল করে না। জনতা, এবার তোমার কাছে আমি বলবো তোমার কি বক্তব্য আছে? আমার বক্তব্য একটাই, আমি কিছু দেখলাম না, কিছু আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কিছুদিন আগে সিপিএম করো, হ্যাঁ সিপিএম করো। পার্টি করে না আচ্ছা ঠিক আছে, ওর বক্তব্যটা শুনি। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী একটা সভায় গেছিল, আচ্ছা, কিছুদিন আগে একটি সভায় গেছিল, তো ওনার বক্তব্য যেটা দেখলাম, একজন রাজ্যের বিরোধী দলনেতা, মহিলারা সেখানে মিটিং করছে। আচ্ছা বেশ বোঝা গেল। আমার বক্তব্য ঠিক আছে, ওর বক্তব্য রেখেছে, ওর বক্তব্য আমরা এখন গ্রহণ করব না। ঠিক আছে, আমি ওর বক্তব্য এখন গ্রহণ করব না। আমার বক্তব্য, আপনারা বলছেন সুভাষ সরকার কাজ করেছে, তৃণমূল বলছে সুভাষ সরকার কোনো কাজই করেনি। সত্যিটা কি? সত্যিটা হচ্ছে আমি বলছি শুনুন 34 বছর ধরে সিপিএম বলে এসেছে যে কেন্দ্র দিচ্ছে না। এই 13 বছর ধরে মমতা বলে আসছেন কেন্দ্র দিচ্ছে না, এটা অজুহাত। পশ্চিমবাংলার যদি প্রকৃত উন্নয়ন করতে হয় তাহলে কেন্দ্র এবং রাজ্যে একই সরকার দরকার। এই 13 বছরের তৃণমূলের মানে ডবল ইঞ্জিন। এই 13 বেশ অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার হলে তাহলেই বাঁকুড়ার উন্নয়ন হবে, একই কথা। আমি বলি তাহলে আগে ওনারা বাংলায় ক্ষমতা দখল করুন, তারপর লোকসভা নির্বাচনে বাংলায় লড়বেন। কেন? হক কথা। যদি আপনি ডবল ইঞ্জিনই চান তাহলে তো আগে আপনাকে বাংলায় ক্ষমতায় আসতে হবে। বাংলায় ক্ষমতা আসবে, এই লোকসভাতেই তৃণমূলের বিজয় ঘণ্টা বাজবে। 13 বছরের তৃণমূলের শাসনে আমরা পেয়েছি টেট কেলেঙ্কারি, আমরা পেয়েছি এসএসসি কেলেঙ্কারি, আমরা পেয়েছি এসএসসি কেলেঙ্কারি, আমরা পেয়েছি 100 দিনের কাজের কেলেঙ্কারি, কয়লা চুরি, বালি চুরি, মেয়েদেরকে পিঠে মানানো, রাত্রে অকাজ করা এবং সন্দেশখালী এরকম একটা খারাপ নেককারজনক ঘটনা আজকে পশ্চিমবাংলার মান সম্মান। বেশ, একটা কথা বলুন তো। না আরে শুনুন, প্রথমত আপনারা আছেন, আপনাদের বলার জন্যই ডেকেছি, কিন্তু প্রথম শুনুন দাদা, যেটা ওদের ডিবেট ওরা করবে, এভাবে ঔদ্ধত্য দেখাবেন না। এবার আপনাকে প্রশ্ন, সন্দেশখালী ঠিক না ফেক? সন্দেশখালী ঠিক ফেক নয়, গোটা রাজ্য জুড়ে হচ্ছে যে কোথায় ছেলেরা বোমা, গোটা চারদিকে বোমা স্তূপ তৈরি হয়ে গেছে, কেউ পিঠে খাইতে ভালোবাসছে। গোটা রাজ্য হচ্ছে যে টাকাময় হয়ে গেছে। গোটা রাজ্য এবং দেশ, আমাদের দেশে ধর্মের নামে, জাতির নামে দলিত সম্প্রদায়কে আক্রমণ করা হচ্ছে। আমাদের রাজ্য বিভিন্নভাবে হচ্ছে বাইনারি তৈরি করা হচ্ছে। আদিবাসীদের হোস্টেল বন্ধ করে দেওয়া হয়েছে। আদিবাসীদের হচ্ছে যে যারা MGNRGS এর কাজ করতো তারা 100 দিনের, সেটা হচ্ছে যে বন্ধ হয়ে গেছে। বিভিন্নভাবে যারা কাজ করেছিল তারাও সঠিক হচ্ছে যে বেতন পায়নি। বিভিন্নভাবে মাস্টার রোল দিয়ে বিভিন্নভাবে তারা তৃণমূলী নেতারা নিজেরা খেয়ে নিচ্ছে, এরকম পরিস্থিতি। আর কি বলছেন বিজেপি তো হচ্ছে যে গোটা দেশে শ্রীরাম করে বলছে, আমাদের এখানেও করছে। জয় বাংলা শ্রীরাম দিয়ে গোটা মেহনতি মানুষের, গরিব মানুষ। বলছি জয় বাংলা আর জয় শ্রীরাম দিয়ে বাংলার উন্নয়ন হবে না, বাংলার উন্নয়নের জন্য কাজ লাগবে বলছে সিপিএম। কি বলবেন? 34 বছর তো বাংলার উন্নয়ন করেছিলেন। এলাকার মানুষ বলবেন আমরা কি উন্নয়ন করেছি না করেছি, করতে পেরেছি কি পারিনি। আমরা বাংলার সরকার যেদিন বিধানসভা নির্বাচনে যাব আমরা জবাবদিহি করব। আজকে কেন্দ্রীয় সরকার 10 বছর বিজেপি কি করেছে, সুভাষ সরকার 5 বছর এই এলাকায় কি করলেন যে তিনি আমারও ভোট চাইতে এলাকায় আসছে।